আপনি যদি কর আইনজীবী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত আপনি দেখবেন। তাহলে আজকে আমরা যে বিষয়টি পড়বো সেই বিষয়টি হচ্ছিল দান কর আইন বিষয় মোটামুটি সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে গত ক্লাসে আমরা দান কর আইনের বেশ কিছু অংশ বা বেশ কিছু ধারা পড়েছিলাম। আজকেও আমরা ইনশাল্লাহ যে থিওরিক্যাল ধারাগুলি আছে সেই ধারাগুলি আজকে করব। এর পরবর্তী আগামী ক্লাসে আমরা অবশ্যই ম্যাথ সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা পড়তেছি দান কর আইন। দান কর আইন, এই দান কর আইন সম্পর্কে আমাদের যে সিলেবাস আছে, এবারে যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা দান কর আইনটি সম্পূর্ণ সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে। তাহলে দান কর আইন আমরা কিন্তু পড়েছিলাম দান কর আইন 1990। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে দান কর আইন কত সালে হয়েছিল, তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি হবে? আমরা যদি প্রশ্নটা লিখি, দান কর আইন হয়েছে কত সালে? কত সালে? তাহলে আপনার উত্তর কি হবে? আর দান কর আইন হয়েছিল দান কর আইন 1990 সালে। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর আশা করি শিখে গেলাম যে দান কর আইন হয়েছিল কত সালে। দান কর আইন হয়েছিল 1990 সালে। তাহলে 1990 সালে যে দান কর আইন হয়েছিল, এই 1990 সালে দান কর আইন কত নম্বর আইন? এটা যদি একটু কঠিন প্রশ্ন বা এটা আমাদের মনে রাখতে একটু সমস্যা হবে। তার পরবর্তীতে যদি আমাদের ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় বা আমাদের যদি 1 মার্কের পরীক্ষার প্রশ্নের জন্য আসে যে দান কর আইন 1990 সালে কত নং আইন, যে দান কর আইন 1990 সালে কত নং আইন? দান কর আইন 1990 সালের কত নং আইন? কত নং আইন? তখন আমরা তো শুধু পড়েছিলাম কি যে দান কর আইন দান কর আইন হয়েছিল কত সালে? দান কর আইন হয়েছিল 1990 সালে। এরপরও যদি প্রশ্ন আসে যদি আরেকটু কঠিন বা হার্ড যদি ধরে, তাহলে সেটা হচ্ছিল দান কর আইন 1990 সালের কত নং আইন? তাহলে আমাদের উত্তর কি হবে? দান কর আইন 1990 সালের 44 নং আইন। তাহলে আশা করি আমাদের এই দুটি প্রশ্ন হয়ে গেল। এই দান কর আইন কত তারিখ থেকে কার্যকর হয়? যদি আমাদের প্রশ্ন আসে 3 নম্বর এরকম যে দান কর আইন কত তারিখ থেকে কার্যকর হয়? দান কর আইন 1990 কত তারিখ থেকে কার্যকর হয়? কত তারিখ হতে কার্যকর হয়? তখন আমাদের উত্তর হবে হচ্ছিল 1 জুলাই 1990 সাল থেকে এটি কার্যকর। 1990 সাল থেকে 1 জুলাই 1990 সালে এটি কার্যকর হয়। তাহলে আমাদের প্রশ্ন পেয়ে গেলাম আমরা কয়টা? প্রশ্ন পেয়ে গেলাম আমরা হচ্ছিল 3টা। কি দান কর আইন কত সালের আইন? দান কর আইন হচ্ছে 1990 সালের আইন। এর পরবর্তীতে যেটি আছে দান কর আইন 1990 সালের কত নং আইন? দান কর আইন 1990 সালের 44 নং আইন। এর পরবর্তীতে যেটি বললাম সেটি হচ্ছিল দান কর আইন 1990 সালে কত তারিখে এটি কার্যকর করা হয়? দান কর আইন 1990 সালে এটি 1 জুলাই থেকে কার্যকর হয়। তাই এই হচ্ছিল আমাদের 3টি প্রশ্ন অলরেডি আমরা শিখে গেলাম, ছোট প্রশ্ন। আমরা কিন্তু আরো শিখবো। এর পরবর্তীতে গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছিল ধারা 2 এবং ধারা পড়েছিলাম হচ্ছিল 4। এই হচ্ছিল আমাদের ধারাও কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি দেখবেন এবং যদি সম্ভব হয় তাহলে নোট করার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম দান কর আইনের ধারা 2, এর পরবর্তীতে পড়েছিলাম ধারা হচ্ছিল 4। আজকে কিন্তু আমরা পড়বো কি? তাহলে ধারা 5, দান কর আইন 1990। তাহলে আমাদের আজকে কি পড়বো? আজকে হচ্ছিল ধারা 5। ধারা 5-এ কি আছে সেই বিষয়টা আমরা পড়বো। ধারা 5-এর মধ্যে কিন্তু আবার দেওয়া আছে, উপধারা দেওয়া আছে। ধারা 5-এর মধ্যে আবার ধারা হচ্ছিল 2টা উপধারা আর কি। ধারা হচ্ছিল 1 এবং ধারা হচ্ছিল 2। আমরা ওইভাবে যাব না যে ধারা 1 কি আর ধারা 2 কি, এভাবে যাব না। আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেইগুলি আমরা আশা করি পড়বো। এর পরবর্তীতে যদি আপনার আরো বেশি পড়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার দান কর আইন 1990 সালের যে আইনটি আছে সেই আইনটি আপনি ডাউনলোড করে, যদি আপনার কাছে বই না থাকে
তাহলে আপনি অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে সেটি পড়তে পারবেন। তাহলে আমাদের পরীক্ষা আসার মতো যেগুলি জরুরি মনে করতেছি বা আশা করি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি আমরা প্রস্তুতি নিচ্ছি। তাহলে ধারা 5 হচ্ছে হলো দানের মূল্য নির্ধারণ। ধারা 5 হচ্ছে হলো দানের মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ। তাহলে কি হচ্ছে ধারা 5 আছে কি দানের মূল্য নির্ধারণ। দানের মূল্য নির্ধারণ এখানে হচ্ছে উপধারা 1 আছে আর উপধারা হচ্ছে 2 আছে। তাহলে আমরা এভাবে পড়বো যে ধারা 5-এ আমরা উপধারা 1 আর উপধারা 2 এগুলি এত ডিটেলস আমাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন কার্যক্রম করতে যাব যদি এরকম কোনো দান করে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি থাকবে, আমাদের কাছে তখন এটার মনে রাখার জন্য বিস্তারিত ব্যবস্থা থাকবে। তাহলে আমরা পড়ি ধারা 5-এ আমাদের হচ্ছে কর নিরূপণ লাগবে, যা আসলে কর দানের যে মূল্যটা আছে সেই মূল্যটা নির্ধারণ করব কিভাবে। সেক্ষেত্রে আপনি দেখেন এখানে বলা আছে এরকম যে দানের মূল্য নির্ধারণের করার ক্ষেত্রে নগদ অর্থ যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো সেটি সরাসরি দানের খাতা চলে গেল। যেরকম নগদ অর্থ কিরকম, যে আমি একজনকে 10 লাখ টাকা দিব, এটা আসলে আমি দান করব, এটা তো আমার মনে করেন যে হয়ে গেল যে আমার নগদ অর্থে হিসাব হয়ে গেল। এটা আমি কর স্ল্যাব অনুযায়ী বা দান করার যে স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী এটি কিন্তু আমি হিসাব করতে পারবো। কিন্তু যদি এরকম হয় কোনো স্থাবর সম্পত্তি বা এরকম কোনো সম্পত্তি যা বর্তমান বাজার মূল্য অনুযায়ী বর্তমানে এটা যেদিন দান করবে সেই দিনে নিরূপণ করা সম্ভব যদি না হয় তাহলে কিভাবে সেটা নির্ণয় করা হবে, সেই বিষয়টা হচ্ছে উপধারা 2 আছে। আর উপধারা বলা আছে, উপধারা 1-এ বলা আছে যেদিন দানটি করা হবে সেই দিনের যে বাজার মূল্য হবে সেই বাজার মূল্যই হবে প্রকৃত মূল্যে দান করার যে মূল্য নির্ধারণ, সেটি হবে হচ্ছে উপধারা 1-এ। যেরকম আমি যদি মনে করেন এই মার্কেটে আপনাকে বা কাউকে গিফট করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যাইতেছে যে উপধারা 1-এ বলা আছে যে এইটির আজকে যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্যই হবে প্রকৃত দান করার বা দানের মূল্য। তাহলে এমন হইতে পারে যে আজকে এই মার্কেটটি বিক্রি করা যাচ্ছে না, যে কোনো কারণবশত আজকেই এটি বিক্রি করা হবে না বা যে কোনো ত্রুটির জন্য এটা হইল না। তাহলে সেই ক্ষেত্রে উপধারা 2-এ বলা আছে, 5-এর উপধারা 2-এ বলা আছে যদি এরকম হয় কোনো ক্ষেত্রে এটি দান কর যে আছে সেই অনুযায়ী এটি ব্যবহার করা গেল না বা এটার মূল্য নির্ধারণ করা গেল না, তাহলে উপধারা অনুযায়ী যে ক্ষেত্রে কোনো সম্পত্তি খোলা বাজারে বিক্রয়যোগ্য না হওয়ার কারণে উপধারা 1-এর আওতায় উহার মূল্য নিরূপণ সম্ভব নয় সেই ক্ষেত্রে বিধি দ্বারা এটি এই পদ্ধতির মূল্য নির্ধারণ করা হবে। আয়করের যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী কি করা হবে, এই মার্কারের তখন দাম বা মূল্য নির্ধারণ করা হবে। আশা করি আপনারা ধারা 5-এর উপধারা 1 এবং উপধারা 2 বুঝতে পেরেছেন। আমি কি আবার যদি বলি তাহলে উপধারা হচ্ছিল উপধারা 1, উপধারা 1 হচ্ছিল এরকম, তাহলে সেই ক্ষেত্রে নগদ অর্থ তো তার কাছে চলেই গেল, যে আমি 10 লাখ টাকা তাকে দান করেছি সেটা তো চলেই গেল। কিন্তু এইরকম কোন স্থাবর বা এইরকম কোন সম্পত্তি তাকে দান করতে চান সেটির হচ্ছিল আসলে ওই সময় মূল্য নিরূপণ করা সম্ভব হচ্ছে না। যদি এরকম হয় তাহলে কি করতে হবে, যেই দিন আপনি দান করেছেন সেই দানের দিন আপনার খোলা বাজারে যে কয় টাকা বিক্রয় করা যেত সেই মূল্যটাই হবে প্রকৃত মূল্য। সেটি হচ্ছিল আমার উপধারা 1-এ বলা আছে। আর উপধারা 2-এ আমার বলা আছে এরকম, যদি এরকম সিচুয়েশন হয়ে দাঁড়ায় যে আসলে আমার উপধারা 1-এ যে বিষয়টি আছিল দান কর নিরূপণের বা মূল্য নির্ধারণের সেটা কোনোভাবে সম্ভব করা হয়নি বা খোলা বাজারে সেটি বিক্রয় মূল্য নির্ধারণ করতে যে কোনো ত্রুটি হয়েছে, যদি এইরকম কোনো সিচুয়েশন হয়ে দাঁড়ায় তাহলে বিধি যে আছে সেই বিধি অনুযায়ী, আয়করের যে বিধি আছে সেই বিধি অনুযায়ী এটি নিরূপণ করা হবে। এটি হচ্ছিল ধারা 5-এর যে বিবরণটি আছে বা দানের মূল্য নির্ধারণ আছে সেটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধারা 5। এর পরবর্তীতে আমরা যেটি পড়ব সেটি হচ্ছিল ধারা 7। ধারা হচ্ছিল 7। এই ধারা 7-এ কি করে সেই বিষয়টা আজকে আমাদের একটু আবার জানতে হবে। সেটা হচ্ছিল রিটার্ন, দানের রিটার্ন। দানের রিটার্ন আমরা কিন্তু মূল বিষয়গুলি যেগুলি আছে সেইগুলি যাতে করে আমাদের মনে থাকে সেইগুলি কিন্তু আমরা টপিক আকারে নিচ্ছি। যেমন দানের রিটার্ন, তাহলে দানের রিটার্ন কিভাবে হবে, দানটা আসলে দান যে আপনি করবেন দানেরও তো একটি রিটার্ন দিতে হবে।
সেটি কিভাবে দিবে, বেশ সেই স্ল্যাবটি আমরা অবশ্যই সামনে আজকেই পড়বো, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই পড়বো। ধারা 7 হচ্ছিল দানের রিটার্ন, বলতে রিটার্নটা দাখিল করবেন আপনি কত দিনের মধ্যে সেই বিষয়টা। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটি হবে এরকম যে দান কর আইন 1990 সালের 7 ধারা অনুযায়ী করযোগ্য দান হলে সেটি পরবর্তী কর বর্ষের 15ই সেপ্টেম্বর পরবর্তী 15ই সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন জমা দিবেন, রিটার্ন দাখিল করবেন, দাখিল করিতে হইবে। তাহলে আমাদের প্রথম কি গেল, সেটি হচ্ছিল দান কর আইন 1990 সালের, এটা হচ্ছিল রিটার্ন জমা দিব কত তারিখে, সেটি হচ্ছিল দান কর আইন 1990 সালের 7 ধারা অনুযায়ী রিটার্ন দাখিল করবে পরবর্তী কর বর্ষে, যেই বর্ষে হচ্ছিল আপনি যে আয় বর্ষে আপনি দানটি করলেন সেটি হচ্ছিল অবশ্যই করযোগ্য দান হতে হবে। করযোগ্য দান কি সেটি আবার যদি আমরা যাই, তাহলে আমাদের করযোগ্য দান হবে না 20,000 টাকা পর্যন্ত আমরা কোনো ধরনের কর ছাড়াই দান করতে পারবো। 20,000 টাকার উপরে যদি হয় তাহলে সেটি কিন্তু অবশ্যই করযোগ্য, সেটি আমরা করের যে স্ল্যাবটি আছে সেটি ইনশাল্লাহ পড়বো, কোনো সমস্যা নেই। তাহলে দান করেন 1990 সালের 7 ধারা অনুযায়ী করযোগ্য দান হলে সেটি পরবর্তী কর বর্ষের 15ই সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট যে কর দাখিল করতে হয় সেখানে আপনার কর সাবমিট করতে হবে বা রিটার্ন সাবমিট আপনার করতে হবে। এই হচ্ছিল আমার ধারা 7। এর পরবর্তীতে আমরা যদি ধারা 12 পড়ি, ধারা 12তে আছে হচ্ছিল আপিল কেন করা হয়, ধারা হচ্ছিল 12, এটা কিন্তু আমরা অবশ্যই জানি। ধারা 12তে হচ্ছিল আপিল কেন করা হয়, আপিল হচ্ছিল আপনার যে করদাতা আছেন সেই করদাতা যদি উপকর কমিশনার বা কর কর্তৃপক্ষের কোনো রায়ে বা কোনো কার্যক্রমে সংক্ষুব্ধ হয় তাহলে কিন্তু তিনি কি করবেন, এই দান কর আইন 1990 সালে ধারা 12 অনুযায়ী নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে আপিল করতে পারবেন। সেটি হচ্ছিল আমার আপিল ধারা 12তে। এই হচ্ছিল আমার মোটামুটি ছোট প্রশ্ন বা দান করের যে বিষয়টি আছে সেটি। এখন আমরা আসলে পড়বো দান করের যে কর স্ল্যাব আছে সেই স্ল্যাবটি আশা করি আমরা আজকে পড়বো। দান করের হার, সেটি হচ্ছিল দান করের হার যেটি আছে সেটি হচ্ছিল ধারা 3-এ রয়েছে। সেটি হচ্ছিল আমরা যদি এখন পড়ি দান করের হার, এটাকে আমরা যখন স্ল্যাব পড়েছিলাম এই দান করেরও কিন্তু এরকম ভাবে স্ল্যাব আকারে রয়েছে, কিন্তু আমরা এটা কিন্তু কখনো পড়ি নাই। আজকে যেহেতু আমরা পড়তেছি, এর পরবর্তী থেকে যখন আমরা আগামীকালকে ক্লাসে যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। দান করার যদি কোনো ম্যাথ আসে তাহলে আশা করি আপনার এই স্ল্যাবটি মুখস্থ থাকতেই হবে। এটা হবে হচ্ছিল দান করার হার 1990 সালের তফসিল 3-এর দান কর হার। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে আসলে এই যে 1990 সালে যে দান করের যে হার বা স্ল্যাবটি আমরা পড়লাম সেটা আসলে কততে রয়েছে বা কিভাবে রয়েছে সেটি। তাহলে চলেন আমরা আজকে দান করের যে হারটি আছে সেই দান করের হারটি আজকে আমরা বিস্তারিতভাবে পড়বো এবং কি মুখস্থ করে ফেলবো যাতে করে আমাদের এটি কোনো ধরনের সমস্যা না হয়। তাহলে সেটি কি, দান করের হার হচ্ছিল 1990 সালের তফসিল 3-এর দান করের যে হার আছে সেটি আমরা আজকে পড়তেছি। এই দান করের হারটি রয়েছে আমাদের কততে, দান করের হারটি রয়েছে আপনাদের তফসিল 3-এ। সেটি কি আছে, সেটি হচ্ছিল
অব্যাহতি সীমার অতিরিক্ত প্রথম 5 লাখ টাকার উপরে হচ্ছিল 5%। তাহলে অব্যাহতি সীমা আমরা কি পড়েছিলাম? অব্যাহতি সীমা হচ্ছিল মাত্র 20,000 টাকা। এটা কিন্তু আমরা পড়েছিলাম গত ক্লাসে যে অব্যাহতি সীমা আসলে কত। অব্যাহতি সীমা হচ্ছিল 20,000 টাকা। 20,000 টাকার উপরে যদি আপনার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আলাদা দান কর দিতে হবে। তাহলে অব্যাহতি সীমার পরবর্তী 5 লাখ টাকা কত হবে? 5 লাখ টাকার উপরে হচ্ছিল 5%। আপনার সহজে মনে রাখার জন্য আপনি যদি এতটুকু ভুলে যান, আপাতত ভুলে যান, কিন্তু মনে রাখতে হবে কিন্তু, সেটি হচ্ছে এই 5 লাখ টাকা এদিকে থাকলো। তাহলে আমরা এইভাবে করবো, প্রথম এতটুকুর বাদ আমরা এখানে এটা আমরা পরে আসবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে পড়ি। সেটা হচ্ছিল প্রথম 5 লাখ টাকার উপরে আমরা দিব হচ্ছিল 5%। এটি হচ্ছিল দান করার যে স্ল্যাব বা কর হার, সেটি কিন্তু আমরা পড়তেছি। কোনোভাবে আবার ওই যে আমাদের যে কর স্ল্যাব আছে, আয়কর আইন 2023-এর যে বা 24-এর যে আয় 24-25-এর যে হার আছে, কর হার, সেটা কিন্তু এটি না। এটি কিন্তু 1990 সালে দান করের যে হার আছে, সে দান করের হার কিন্তু আমরা পড়তেছি। এটা দুইটার মধ্যে আবার আপনারা এক করে ফেলেন না, তাহলে কিন্তু সমস্যা। তাহলে আমরা প্রথম 5 লাখ টাকার উপরে দিব কত পার্সেন্ট? দান করা আইন অনুযায়ী 5%। পরবর্তী দ্বিতীয় যে ধাপ আছে বা পরবর্তী ধাপ, সেটি হচ্ছে 10 লাখ টাকার উপরে আমরা দিব হচ্ছিল 10%। এর পরবর্তীতে তৃতীয় যে ধাপ 20 লাখ টাকার উপরে আমরা দিব হচ্ছিল 15%। অবশিষ্ট দানের উপরে আমরা দিব হচ্ছিল 20%। এই হচ্ছিল আমাদের যে দান করের যে হার আছে সেটি। এই দান করের হার আপনার যে কোনো মূল্যে বা যে কোনোভাবে আপনার মুখস্থ থাকতে হবে। সেটি কি? 5 লাখ টাকার উপরে যদি হয়, 5 লাখ টাকার উপরে আমরা দিব 5%। 10 লাখ টাকার উপরে আমরা দিব হচ্ছিল 10%। 20 লাখ টাকার উপরে আমরা দিব হচ্ছিল 15%। অবশিষ্ট হচ্ছিল অবশিষ্ট যত টাকায় দান করুক তার উপর হচ্ছিল আমার 20% হারে দান কর দিতে হবে। এই হচ্ছিল দান করের 1990 সালের তফসিল 3-এর দান কর হার যেটি আছে, কত টাকা দান করলে কত, সেটি এখানে বিস্তারিত উল্লেখ করা আছে। তাহলে আশা করি আমরা আজকে অবশ্যই বুঝতে পারছি যে দান করের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কিভাবে হিসাব করা হয়, সেই বিষয়গুলি আজকে আমরা অবশ্যই বুঝতে পারলাম। এই জিনিসটি হচ্ছিল আমাদের আগামী ক্লাসের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছিল অব্যাহতি সীমা অতিরিক্ত, বলতে অব্যাহতি সীমাটা কত বা অতিরিক্ত কত, সেটি হচ্ছিল 20,000। এর পরবর্তীতে 5 লাখ টাকার উপরে আমরা দিব হচ্ছিল 5%। 10 লাখ টাকার উপরে দিব 10%। তৃতীয় হচ্ছিল 20 লাখ টাকার উপরে আমরা দিব হচ্ছিল 15%। অবশিষ্ট যে দাম থাকবে তার উপরে আমরা দিব হচ্ছিল 20%। এই হচ্ছিল আমাদের আগামী ক্লাসের যে ম্যাথটি আমরা সমাধান করব, সেটির ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা যে দান কর আইনটি পড়েছিলাম, সেই আইনটি সম্পর্কে আমাদের কাছে যেগুলি গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা শিখলাম, যদি আপনার এর চাইতে বেশি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে, আপনি দান কর আইন 1990 সালের এই যে এরকম হচ্ছিল প্রজ্ঞাপন পাওয়া যাবে, এটি আপনি ডাউনলোড করতে পারবেন। সেটি কি? এই যে এখানে যদি আপনি সার্চ দেন যে দান কর আইন 1990 সালে যে আইন আছে, সেটির পিডিএফ ভার্সন আপনি পেয়ে যাবেন। সেটিতে কি কপিরাইট মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, বাংলাদেশ। এইখান থেকে আপনি এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, বা এনবিআর এর ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেটি শুধু যদি আপনি বাংলাতে এতটুকু লিখেন দান কর আইন 1990, তাহলে কিন্তু আপনি এই প্রজ্ঞাপনটি পেয়ে যাবেন। এইটাই কিন্তু আসলে মূলত আইন। যেই বই হোক বা যেখান থেকে যে নোট হোক, আপনি যেখান থেকে সংগ্রহ করেন না কেন, এইটাই আসলে আমাদের জন্য মূল আইন। এটি আমাদের সুন্দরভাবে পড়তে হবে। এটাতে যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আশা করি আপনি অবশ্যই সম্পূর্ণ পড়ে নেবেন। আমরা আসলে যতটুকু গুরুত্বপূর্ণ সেগুলি আমরা আলোচনা করার চেষ্টা করেছি বা শেখার চেষ্টা করেছি। এই যে দেখেন আমার এখানে যে এখন যে লেখাটা লিখলাম যে দান করের হার, এটি কিন্তু এই যে এখানে লেখা আছে তফসিল ধারা 3 দ্রব্যষ্ট দান করের হার, এখানে কিন্তু অনেকভাবে দেওয়া আছে। এটারে আমরা ছোট করে, যাতে করে আমাদের বোঝার সুবিধার্থে আমরা ছোট করে নিয়ে আসছি। সেটা কি? 5 লাখ টাকার উপরে 5%, 10 লাখ টাকার উপরে 10%, 20 লাখ টাকার উপরে 15%, অবশিষ্ট যত টাকা দান হোক সেটি হচ্ছে আপনার 20%। এই হচ্ছে আমার দান করার যে বিষয়টি আছে সেটি। আগামীকালকে আমরা ইনশাল্লাহ একটি ম্যাথ সলভ করব। আশা করি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।